আপনি ভারতীয় হলেন কি করে? তার উত্তরে আপনি বলবেন, যেহেতু আপনি এই সুন্দর ভারতবর্ষে জন্মেছেন, কাজেই আপনি জন্মসূত্রে ভারতীয়। একদম ঠিক কথা বলেছেন। আপনি যেহেতু এই ভারতীয় ভূখণ্ডে জন্মেছেন, তাই জন্মসূত্রে অর্থাৎ বাই বার্থ আপনি ভারতীয়। কিন্তু ভারতবর্ষে জন্মানো প্রত্যেকটা শিশু কি ভারতীয়? তার উত্তর হচ্ছে না। এখানে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে ভারতবর্ষে জন্মাচ্ছে অথচ ভারতীয় নয়, এটাও কি সম্ভব? কিন্তু আদতে এটাও সম্ভব। ধরুন একটা দম্পতি তারা আজকে ভারতবর্ষে বেড়াতে এসেছে এবং বেড়াতে এসে তারা একটি সন্তান প্রসব করেছে। তাহলে সেই সন্তান কিন্তু বর্তমানে ভারতবর্ষের মাটিতে জন্মেছে, তাহলে সে কি ভারতীয় হবে? তার উত্তর হচ্ছে না। তাহলে শুধুমাত্র ভারতবর্ষে জন্মালেই কিন্তু একটি শিশু ভবিষ্যতে ভারতের নাগরিক হবে এমনটা নয়। ভারতের নাগরিক হতে গেলে বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মের মধ্যে দিয়ে কোনো একজনকে আসতে হবে ভারতের নাগরিকত্ব পেতে গেলে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই নিয়মগুলি সম্বন্ধে আলোচনা করব। এই নিয়মগুলিকে ঠিক করে বুঝতে আমাদের একটু স্বাধীনতার সময়ে যেতে হবে। 1947 সাল 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলো। এই ইতিহাস আমাদের সকলের জানা। সেই সময় কিন্তু ভারতবর্ষ দুটো খণ্ডে ভাগ হয়ে গেল, একটা ভারতবর্ষ, একটা পাকিস্তান। সেই সময়ে কিন্তু ভারতবর্ষের নির্দিষ্ট কোনো নাগরিকত্ব আইন ছিল না, তাই ভারত এবং পাকিস্তান এই দুই ভূখণ্ডের মধ্যে যার যেখানে সুবিধা সে কিন্তু সেখানে গিয়ে বসতি স্থাপন করলো। একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে এই ভারত বিভাজন যে ব্যাপারটি সেটি সম্পূর্ণ হলো এবং ভারতবর্ষের মধ্যে একটা কালো দাগ টেনে দিয়ে গেল। এরপর 1950 সাল 26শে জানুয়ারি ভারতবর্ষে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো, অর্থাৎ ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের যে আইন, সেটা ভারতবর্ষের লাগু হলো। তখনও পর্যন্ত ভারতবর্ষে কোনো সুনির্দিষ্ট নাগরিকত্ব আইন ছিল না। এরপর বহুদিন কেটে গেল। 1955 সালে প্রথম তৈরি হলো ভারতবর্ষের নাগরিকত্ব আইন। সেখানে 5টি পথের কথা বলা হলো বা 5টি নির্দিষ্ট নিয়মের কথা বলা হলো, যে 5টি নির্দিষ্ট নিয়মের বলে কোনো একজন ভারতের নাগরিক হতে পারবে। সেই 5টি নিয়ম হচ্ছে বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন অ্যান্ড বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। অর্থাৎ আপনি, আমি, আমরা সকলেই যারা ভারতবর্ষের নাগরিক, তারা এই 5টি নিয়মের মধ্যে কোনো একটি নিয়মের হাত ধরে এই ভারতবর্ষের নাগরিক হয়েছি। এবং ভবিষ্যতে যদি কেউ ভারতবর্ষের নাগরিক হতে চায়, অর্থাৎ বর্তমানে সে বিদেশে বসবাস করছে, ভবিষ্যতে ভারতের নাগরিক হতে চাইছে, তাকেও কিন্তু এই 5টি নিয়মের মধ্যে দিয়ে যে কোনো একটা নিয়মের হাত ধরে ভারতবর্ষের নাগরিক হতে হবে। এই 5টি নিয়মের মধ্যে প্রথমেই রয়েছে বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে ভারতীয়। 1955 সালে যখন এই নাগরিকত্ব আইনটি তৈরি করা হলো, তখন বলা হলো 26শে জানুয়ারি 1950 সাল থেকে 1 জুলাই 1987 সাল, এই সময়ের মধ্যে যারা ভারতবর্ষে জন্মেছে তারা অবশ্যই জন্মসূত্রে বা বাই বার্থ ভারতীয়। কিন্তু শুধুমাত্র এই নিয়মটুকু তৈরি করে অনেক সমস্যা দেখা দিল। কোনো একজন মানুষ যে কিন্তু এই ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে বা এই ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে, কিন্তু এখানে এসে একটি সন্তানের জন্ম দিয়েছে, তাহলে সেই সন্তান কিন্তু বর্তমানে এই যে আইন, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সাল থেকে 1 জুলাই 1987 সালের মধ্যে ভারতবর্ষে জন্মাতে হবে, এই আইনের বলে কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে যাচ্ছিল। তাই এই আইনটির একটু পরিবর্তন করার প্রয়োজন হলো। 1 জুলাই 1987 সাল থেকে 3 ডিসেম্বর 2003 সাল পর্যন্ত এখানে নিয়ম তৈরি করা হলো যে এই সময়ের মধ্যে যে ভারতবর্ষে জন্মাবে সেই শিশুর বাবা অথবা মা যে কোনো একজনকে কিন্তু ভারতবর্ষের নাগরিক হতেই হবে। অর্থাৎ 1 জুলাই 1987 সাল থেকে 3 ডিসেম্বর 2003 সাল, এই সময়ের মধ্যে যে সকল শিশু ভারতবর্ষে জন্মাবে তাদের বাবা অথবা মা যে কোনো একজনকে ভারতের নাগরিক হলেই সেই শিশু কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবে। এখানে কিছুটা সমস্যার সমাধান হলো, কিন্তু সকল সমস্যার সমাধান এখনও হলো না। আপনার মনে প্রশ্ন জাগছে যে এরপরে আর কি সমস্যা থাকতে পারে? হ্যাঁ, এরপরেও কিন্তু সমস্যা আছে। এখানে বলা হয়েছে বাবা এবং মা দুজনের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হতে হবে। তাহলে দেখুন, একজন ভারতীয়, একজন অনুপ্রবেশকারী, এরকম হতেই পারে। বাবা ভারতীয়, মা অনুপ্রবেশকারী, বা মা ভারতীয়, বাবা এই দেশে আশ্রয় নিয়েছে কিন্তু এই দেশের নাগরিক নয়, এরকম সমস্যা হতেই পারে। তাই সেই সমস্যাকে দূর করার জন্য 3 ডিসেম্বর 2003 সালে নতুন একটি নিয়ম নিয়ে আসা হলো। সেখানে বলা হলো সেই শিশু যে এই ভারতবর্ষে জন্মেছে সেই শিশুর বাবা অথবা মা
যে কোনো একজনকে ভারতের নাগরিক অবশ্যই হতে হবে, এবং আরেকজন যে বাকি থাকলো বাবা অথবা মায়ের মধ্যে, সে যদি ভারতের নাগরিক হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সে যদি ভারতের নাগরিক না হয় তাহলে তাকে বৈধ কাগজপত্র নিয়ে এই ভারতবর্ষে আসতে হবে। তা না হলে সেই শিশুকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না। অর্থাৎ যারা শরণার্থী বা যারা এই দেশে অনুপ্রবেশ করেছে তাদের যদি সন্তান সন্ততি এই ভারতবর্ষে বর্তমানে জন্মায় 3 ডিসেম্বর 2003 সালের পর, তাহলে কিন্তু তাকে ভারতবর্ষের নাগরিকত্ব দান করা হবে না। এটাই হচ্ছে বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে যারা ভারতবর্ষের নাগরিকত্ব পেতে চায় তাদের জন্য নিয়ম। এরপরের নিয়ম হচ্ছে বাই ডিসেন্ট বা উত্তরাধিকার সূত্রে। তাহলে দেখুন, যারা ভারতবর্ষে জন্মাচ্ছে বাই বার্থ তারা তো ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে গেল, কিন্তু তাদের কি হবে যারা বিশেষ কোনো কারণে এই ভারতবর্ষের বাইরে থাকে এবং সেখানে একটি সন্তান প্রসব করেছে, তারা কি ভারতবর্ষের নাগরিক হবে না? তার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই হবে। তার জন্য এখানে নতুন একটি নিয়মকে নিয়ে আসা হলো, যাকে বলা হচ্ছে বাই ডিসেন্ট অর্থাৎ উত্তরাধিকার সূত্রে ভারতবর্ষের নাগরিক। 26শে জানুয়ারি 1950 সাল থেকে 10ই ডিসেম্বর 1992 সাল পর্যন্ত যদি সেই শিশুর বাবা এই ভারতবর্ষের নাগরিক হয়ে থাকে, তাহলে সেই শিশু যে বর্তমানে ভারতবর্ষের বাইরে জন্মেছে তাকে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। খুব মন দিয়ে শুনুন, শুধুমাত্র বাবা, এখানে কিন্তু মায়ের কথা বলা হয়নি। 26শে জানুয়ারি 1950 সাল থেকে 10ই ডিসেম্বর 1992 সাল পর্যন্ত যে শিশু ভারতের বাইরে জন্মেছে তার বাবা যদি ভারতবর্ষের নাগরিক হয় তাহলে সেই শিশুকে ভারতবর্ষের নাগরিক মেনে নেওয়া হবে। কিন্তু দেখুন, এখানে একটা পুরুষতান্ত্রিক সমাজের ছাপ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। শুধুমাত্র বাবাকেই ভারতের নাগরিক হতে হবে। তাহলে এমন কোনো শিশু যদি জন্মায় যার মা ভারতের নাগরিক কিন্তু সে বিদেশে জন্মেছে, তাহলে দেখুন এই নিয়ম বলে তাকে কিন্তু ভারতবর্ষের নাগরিক করা যাচ্ছে না। তাই বাই ডিসেন্ট নিয়মে এখানে একটি সমস্যা তৈরি হলো। এই সমস্যাকে সমাধান করার জন্য 10 ডিসেম্বর 1992 সাল থেকে 3 ডিসেম্বর 2004 সাল পর্যন্ত একটা নতুন নিয়ম নিয়ে আসা হলো। সেখানে বলা হলো, যে শিশু ভারতবর্ষের বাইরে জন্মেছে তার বাবা অথবা মা যে কোনো একজন যদি ভারতীয় হয় তাহলে সেই শিশুকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সমস্যার শেষ নেই, আবার একটা নতুন সমস্যা দেখা দিল। সেই নতুন সমস্যাকে দূর করার জন্য 3 ডিসেম্বর 2004 সালে নতুন একটা নিয়ম নিয়ে আসা হলো। সেখানে বলা হলো, যে শিশু আজকে ভারতবর্ষের বাইরে জন্মেছে তার বাবা অথবা মা যে কোনো একজন ভারতের নাগরিক যদি হয় তাহলে সেই শিশুকে অবশ্যই ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু বর্তমানে সেই শিশু যে দেশে বসবাস করছে সেখানকার ইন্ডিয়ান কনসুলেট সেখানে গিয়ে 1 বছরের মধ্যে সেই শিশুর নাম নথিভুক্ত করতে হবে এবং সেখানে জানাতে হবে যে এই শিশু ভবিষ্যতে ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করবে না। তাহলে বাই ডিসেন্ট এই নিয়মের বলে যদি কোনো একটি শিশু ভারতবর্ষের বাইরে জন্মায় এবং তার বাবা অথবা মা যে কোনো একজনের নাগরিকত্ব ভারতবর্ষের থাকে তাহলে সেই শিশু কিন্তু অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে পারবে। এবারে চলে আসুন নাগরিকত্বের 3 নম্বর নিয়ম বাই রেজিস্ট্রেশন। এখানে এমন নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মানুষ রয়েছে যারা অবিভক্ত ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের জন্য কিন্তু এই নির্দিষ্ট নিয়মটা চালু করা হয়েছে। তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিন্তু বর্তমানে ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে। তার জন্য তাকে নির্দিষ্ট কিছুদিন এই ভারতবর্ষে বসবাস করতে হবে। এখানে PIO বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন এটাকে বোঝার প্রয়োজন রয়েছে। সেখানে বলা হচ্ছে যাদের জন্ম ব্রিটিশ ভারতে হয়েছে অর্থাৎ অবিভক্ত ভারতে, তাদের কেউ যদি ভারতবর্ষের নাগরিক হওয়ার দাবি করে তারা কিন্তু অবশ্যই বাই রেজিস্ট্রেশন এই নিয়মের মধ্যে দিয়ে ভারতবর্ষের নাগরিক হতে পারবে। এছাড়া এমন কোনো রাজ্য যারা পরবর্তীতে ভারতবর্ষের একটি অংশ হিসেবে নিজেকে যুক্ত করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম লাগু হবে। এরপর নাগরিকত্বের যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে বাই ন্যাচারালাইজেশন।
অর্থাৎ একজন মানুষ যার সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্কই নেই অথচ সে ভারতবর্ষের নাগরিক হতে চাইছে, তার ক্ষেত্রে কিন্তু বাই ন্যাচারালাইজেশন এই নিয়মটি লাগু হবে। কিন্তু এখানেও নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। সে এমন দেশে বসবাস করে যে দেশে ভারতবর্ষের মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়, তবেই কিন্তু সেই মানুষটা সেই দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে তার কাছে কিন্তু অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলে হবে না, অর্থাৎ অন্য দেশের সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকিয়ে দিয়ে তারপর কিন্তু ভারতবর্ষে আসতে হবে। তৃতীয় হচ্ছে সে যখন ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করবে তার আগে তাকে টানা 12 মাস কিন্তু এই ভারতবর্ষে বসবাস করতে হবে চাকরি সূত্রে বা অন্য কোনো কারণে। এবং সেই 12 মাসের আগে যে 14 বছর আছে সেই 14 বছরের মধ্যে কমপক্ষে 11 বছর তাকে কিন্তু এই ভারতবর্ষে বসবাস করতেই হবে চাকরি সূত্রে বা অন্য কোনো সূত্রে, তবে কিন্তু সে ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে। এরপরের যে নিয়মটি রয়েছে, ভারতবর্ষে যে সকল ভাষাগুলো প্রচলিত রয়েছে সেই ভাষাগুলির মধ্যে কমপক্ষে একটি ভাষা সম্বন্ধে তাকে কিন্তু জানতেই হবে এবং তার চরিত্র কিন্তু অবশ্যই ভালো হতে হবে। সঙ্গে কিন্তু এটাও বলা হয়েছে যে মানুষটি বর্তমানে ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করছেন তিনি যদি বিশেষ কোনো মানুষ হন, হয়তো তিনি বিজ্ঞানী বা তার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যিনি ভারতবর্ষের মুখকে উজ্জ্বল করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার মনে করলে পূর্বের যে শর্তগুলি রয়েছে সেগুলিকে একটু লঘু করে দেখতে পারে। তবে তাকে নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না সেটা সম্পূর্ণ ভারতবর্ষের উপর নির্ভর করছে। উদাহরণ হিসেবে আপনি সিঙ্গার আদনান সামিকে ধরে নিন, তিনি কিন্তু বর্তমানে ভারতবর্ষের একজন নাগরিক। এরপর যে 5 নম্বর নিয়মটি রয়েছে, অর্থাৎ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। ধরুন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তার পরবর্তী কোনো একটি রাজ্য বা কোনো একটি ভূখণ্ড বা কোনো একটি দেশ সে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে, ভারত রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে সেই দেশের যে মানুষ, সেই দেশের যে নাগরিক, তারাও কিন্তু বর্তমানে ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। যেমন উদাহরণ হিসাবে আসামকে ধরে নিন, আসামের মানুষ কিন্তু বর্তমানে ভারতবর্ষের নাগরিক। উদাহরণ হিসাবে সম্প্রতি বাংলাদেশের ঘটনাকে ধরে নিন, সেখান থেকেও কিন্তু কিছু মানুষ তাদের ভূখণ্ড ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ায় তারা ভারতবর্ষের নাগরিক হতে পেরেছে। তাহলে ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য যে 5টি নিয়ম রয়েছে সেই 5টি নিয়ম মোটামুটি এই রকম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলোকে আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।